সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন পত্রিকার ১৫০ বছর উপলক্ষে পরিবেশিত হচ্ছে তাঁরই রচিত পলিটিক্স নিবন্ধ। এই নিবন্ধ থেকে দু একটি উদ্ধৃতি দিয়ে মূল আলোচনা শুরু করব। সেই উদ্ধৃতিগুলি এখন শোনা যাক। দুই রকমের পলিটিক্স দেখিলাম, এক কুক্কুর জাতীয় আর এক বৃষ জাতীয়। কুক্কুর পাকা পলিটিক্যাল চাল চালিতে আরম্ভ করিল। কলুগৃহিণী নিকটবর্তিনী হইলে বৃহৎ সিংহ হেলাইয়া তাহার হৃদয় মধ্যে সেই সিংহের অগ্রভাগ প্রবেশের সম্ভাবনা জানাইয়া দিল। কলুপত্নী তখন রণেভঙ্গ দিয়া গৃহমধ্যে প্রবেশ করিলেন। বৃষ অর্থাৎ ষাঁড় নাদা নিঃশেষ করিয়া হেলিতে দুলিতে স্বস্থানে প্রস্থান করিলেন। আমি ভাবিলাম যে এও পলিটিক্স। ভাই পলিটিক্সওয়ালারা, আমি কমলাকান্ত চক্রবর্তী তোমাদিগের হিতবাক্য বলিতেছি। পিয়াদার শ্বশুর বাড়ি আছে, তবু সপ্তদশ অশ্বারোহী মাত্র যে জাতিকে জয় করিয়াছিল তাহাদের পলিটিক্স নাই। জয় রাধে কৃষ্ণ, ভিক্ষা দাও গো, ইহাই তাহাদের পলিটিক্স। তদ্ভিন্ন অন্য পলিটিক্স যে গাছে ফলে তাহার বীজ এদেশের মাটিতে লাগিবার সম্ভাবনা নাই। আমি এমন স্বার্থপর চাটুকার অদ্যাপি হই নাই যে পলিটিক্স লিখি। আপনি আজিও বুঝিতে পারেন নাই কমলাকান্ত শর্মা উচ্চাশয় কবি, কমলাকান্ত ক্ষুদ্রজীবী পলিটিশিয়ান নহে। এবারে আসা যাক সংক্ষিপ্ত আলোচনায়। এই নিবন্ধের একমাত্র বক্তা কমলাকান্ত চক্রবর্তী ওরফে কমলাকান্ত শর্মা। পলিটিক্স নিবন্ধটি আমাদের দেশের বর্তমান ও ভবিষ্যতে নিরিখে অত্যন্ত প্রাসঙ্গিক ও ভারতীয় পলিটিক্সের আত্মমূল্যায়নের দলিল। এই নিবন্ধটি মধ্য ও আধুনিক ভারত তথা বর্তমান ভারতের পলিটিক্সের জীবন্ত দর্পণ। আসুন এই দর্পণের সামনে আমরা দাঁড়াই। আজকার বঙ্গবাসী তথা ভারতবাসী হিসাবে নিজেদেরকে এবং আমাদের এই সমাজ, এই রাষ্ট্র, এই রাজনীতিকে মূল্যায়ন করার চেষ্টা করি। বঙ্কিমচন্দ্র নিবন্ধটি লিখেছিলেন অখণ্ড বাংলা তথা অখণ্ড ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে আজ থেকে প্রায় ১৫০ বছর পূর্বে। ২০২৫ খ্রিস্টাব্দে এই নিবন্ধের ১৫০ বছর পূর্ণ হবে। বর্তমানে অখণ্ড বঙ্গ ও অখণ্ড ভারত আজ খণ্ডিত, তবুও এই নিবন্ধের মূল্যায়ন অত্যন্ত প্রাসঙ্গিক। এখানে কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া দরকার। পলিটিক্স নিবন্ধের মূল গ্রন্থ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত প্রথম প্রকাশিত হয় ১৮৭৫ খ্রিস্টাব্দে। এই গ্রন্থের ৩টি অংশ বা অধ্যায়। ১. কমলাকান্তের দপ্তর, এখানে রয়েছে ১৪টি নিবন্ধ। ২. কমলাকান্তের পত্র, রয়েছে 5টি নিবন্ধ। ৩. কমলাকান্তের জবানবন্দি, এতে আছে 1টি নিবন্ধ। মোট 20টি নিবন্ধ নিয়ে কমলাকান্ত গ্রন্থটি রচিত। পলিটিক্স নিবন্ধটি কমলাকান্তের পত্রাংশের ২য় সংখ্যা। প্রসঙ্গক্রমে শ্রোতাদের নিকট বিনীত নিবেদন, আপনারা বই পড়ুন, যে কোনো সদ্গ্রন্থ পাঠ করুন, সমাজ রাষ্ট্র রাজনীতি শিক্ষা সাহিত্য সংস্কৃতির স্বর্ণখনি আবিষ্কার করুন। জ্ঞান অর্জনের সমস্ত মাধ্যমগুলির মধ্যে বই পড়ার বিকল্প মাধ্যম আর কিছুই নেই। বইয়ের বিকল্প একমাত্র বই। কমলাকান্ত চক্রবর্তী শৌর্য বীর্য পাণ্ডিত্যে সত্যবাদিতার স্পষ্টভাষণে অকপট। কমলাকান্ত উচ্চবর্গের কবি ও দার্শনিক। তার দূরদর্শিতা ও অন্তর্দৃষ্টি অত্যন্ত প্রখর। অন্যান্যদের সাথে কমলাকান্তের তুলনা করা যায় না।
বহুমুখী মহৎ পাণ্ডিত্যের জন্য তিনি কমলাকান্ত শর্মা আখ্যায় ভূষিত। সাহিত্যের প্রয়োজনে কমলাকান্ত চক্রবর্তীকে একজন ঘোর আফিং সেবনকারী বিদগ্ধ ব্যক্তিত্বের মর্যাদা দেওয়া হয়েছে। বিশ্ব সাহিত্যে বহু আফিং সেবনকারী বা ওপিয়াম ইটারের পরিচয় পাওয়া যায়, তবে বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত চক্রবর্তী সবার মধ্যে অদ্বিতীয় চরিত্র। ভারতীয় সংস্কৃতির প্রেক্ষাপটে কমলাকান্ত সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ নেই। আলোচনার সুবিধার জন্য বঙ্কিমচন্দ্রের ইঙ্গিতপূর্ণ টেরাবাঁকা কথাগুলি সহজীকরণ করেছি। এ প্রসঙ্গে একটি কথা স্মরণ করা যেতে পারে। বঙ্কিমচন্দ্রকে একবার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জিজ্ঞেস করেছিলেন, বঙ্কিম, তুমি আবার কার ভাবে বাঁকা গো? উত্তরে বঙ্কিমচন্দ্র বলেছিলেন, জুতোর চোটে, সাহেবের জুতোর চোটে বাঁকা। আসলে বঙ্কিমচন্দ্রের এই ইঙ্গিতধর্মী বক্রোক্তির মধ্যে সমাজ, রাষ্ট্র, রাজনীতি, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির অধঃপতিত দিকগুলি আলোকিত হয়েছে, যাতে আমরা সেগুলো সংশোধন করতে শিখি এবং শক্তি অর্জন করতে পারি। কিন্তু বাস্তবিক আমরা তা শিখিনি, শিখতে বোধহয় চাইনি। আজও সেই গড্ডলিকা প্রবাহে আমরা চলেছি। অষ্টাদশ শতাব্দী বাংলা তথা ভারত, এমনকি সারা বিশ্বে বিশিষ্ট প্রতিভার স্বর্ণযুগ। এই শতাব্দীর অন্যতম বাঙালি প্রতিভা বঙ্কিমচন্দ্র। সমগ্র ভারতে তিনি সমানভাবে সমাদৃত। পলিটিক্স নিবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই পত্রিকার প্রকাশকাল 12 এপ্রিল 1872 খ্রিস্টাব্দ। এই 2022 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এই পত্রিকার 150 বছর পূর্ণ হয়েছে। বঙ্কিমচন্দ্রের অবর্তমানে রবীন্দ্রনাথ 1901 থেকে 1915 সাল পর্যন্ত এই পত্রিকার চতুর্থ সম্পাদক হয়েছিলেন। সম্পাদক তার বঙ্গদর্শন পত্রিকায় পলিটিক্স বিষয়ে নিবন্ধ প্রকাশ করতে চান। তিনি কমলাকান্তকে বিদগ্ধ বাস্তববাদী লেখক হিসাবে মান্যতা দেন। তিনি কমলাকান্তকে পলিটিক্স লেখার ফরমাশ দিয়েছেন, সাথে পাঠিয়েছেন উপহার 1 ভরি আফিং। সম্পাদক জানেন কমলাকান্ত খুশি হবেন। আফিং পেয়ে কমলাকান্ত খুশি হয়েছেন, কিন্তু সম্পাদকের পলিটিক্স লেখার ফরমাশে কমলাকান্ত বেজায় ক্ষুণ্ণ। কমলাকান্ত ব্রাহ্মণ, ব্রহ্মপ্রজ্ঞায় ঋদ্ধ। তিনি বিশুদ্ধ জীবনযাপন করেন, কিন্তু পলিটিক্স একটি তুচ্ছ ক্ষুদ্র জীবিকা। তিনি জানেন আমাদের দেশের যারা পলিটিশিয়ান তারা পলিটিক্স নামধারী ক্ষুদ্র নগণ্য জীবিকা নির্বাহী প্রাণী। তিনি বিরক্ত সম্পাদকের এই ফরমাসের জন্য। তিনি ভাবছেন সম্পাদকের নিশ্চয়ই বুদ্ধির বিকার ঘটেছে, তাই তিনি না জেনে না বুঝে কমলাকান্তকে এই তুচ্ছ পলিটিক্স বিষয়ে লেখার ফরমাশ দিয়েছেন। কমলাকান্তের কথায় তিনি নিজে জুয়াচোর, পত্রিকা সম্পাদক, স্বার্থপর চাটুকার, ভিক্ষুক বা রাজা নন। তিনি সাধারণ মানুষ। ক্ষুদ্র তুচ্ছ পলিটিক্সের বিরোধী তিনি মনে করেন পলিটিক্সের এমন জীবিকা নগণ্য জীবিকা, অতএব তাঁর পক্ষে পলিটিক্স ও পলিটিশিয়ানদের বিষয়ে লেখা অসম্ভব। ঠিক করেছেন, তিনি লিখবেন না। কমলাকান্ত সম্পাদকের পাঠানো আফিং ত্যাগ করেননি, তবে তিনি সম্পাদকের লেখার অনুরোধ রাখতে রাজি নন। পলিটিক্স নিবন্ধে পলিটিক্স বিষয়ে কমলাকান্তের বাস্তববাদী অন্তর্দৃষ্টির ব্যাখ্যা এইরূপ। গল্পটি এবারে শোনাই। একটি গাছ উৎপাটিত হয়ে মাটির উপর পড়ে আছে। কমলাকান্ত ওই গাছের কাণ্ডের উপর বসে পড়েন। আফিং বের করে সেবন করেছেন। আফিং খেয়ে তিনি তৃপ্ত হয়েছেন। এবার সামনের দিকে তাকিয়ে দেখেন জনৈক শিবেকলুর বাড়ি।
তাদের 3টে বলদ উঠানে বাঁধা, তারা বড় পাত্রে জাবনা খাচ্ছে। কমলাকান্ত এখানে কোনো পলিটিক্স খুঁজে পান না, অতএব তার পলিটিক্স লেখার দরকার নেই। কিন্তু পলিটিক্স ছাড়া মানুষের দিন গুজরান হয় না, তাই সম্পাদক কমলাকান্তকে পলিটিক্স লেখার জন্য চাপ দিয়েছেন। তাতে কমলাকান্তের কোনো যায় আসে না। তার মতে এদেশীয় পলিটিক্স ক্ষুদ্র ঘৃণ্য জীবিকার উপায় মাত্র। আফিংয়ের নেশা ধীরে ধীরে কমলাকান্তকে চেপে ধরেছে। তিনি সামনের দিকে চেয়ে দেখেন, শিবে কলুর 10 বছরের পুত্র বাড়ির উঠানে ভাত খেতে বসেছে। একটি সাদা কালো কুকুর চুপি চুপি বালকের কাছে পৌঁছে যায়। বালকটি কিছু বলছে না। কুকুরটি এবার থাবা পেতে বালকের পাশে বসে পড়ে। কমলাকান্ত বেশ অবাক হয়েছেন। কুকুরটা তো পাকা পলিটিশিয়ান এবং তার পলিটিক্যাল অ্যাজিটেশন বা আন্দোলন সার্থক হয়েছে, কারণ সে বালকের কাছে পৌঁছে গেছে, অথচ বালক বাধা দেয়নি। বালকটি একটি মাছের কাঁটা ভালোভাবে চুষে খায়, তারপর কাঁটাটি কুকুরকে দেয়। কুকুরটি মুদিত নয়নে আনন্দে খেতে থাকে। তার ক্ষীণ কলেবর, পাতলা পেট, খেতে না পাওয়ায় তার পেট চুপসে গেছে। বালক আর কুকুরের দিকে তাকায় না, তেঁতুল গুড় মেখে খেতে থাকে। কুকুর বেগতিক দেখে মুখে মৃদু মৃদু শব্দ করে। এটা তার পলিটিক্যাল কৌশল বা চাল। সে বলতে চায়, কাঙাল কুকুরের পেট ভরেনি, তাকে কিছু খেতে দেওয়া হোক। বালক তখন কুকুরের করুণ শব্দ শুনে তার সামনে এক মুঠো ভাত ফেলে দেয়। কুকুর কৃতার্থের মতো খেতে থাকে। বালকের মা ভিতর ঘর থেকে বাইরে আসে, কুকুরকে ম্যাগ ম্যাগ করে খেতে দেখে। ভীষণ রেগে যান তিনি। এক খণ্ড ইঁট নিয়ে কুকুরের উপর ছুঁড়ে মারে। বিজ্ঞ কৌশলবাদ রাজনীতিবিদ কুকুরটি আহত হয়, লেজ গুটিয়ে করুণ রাগরাগিনীর বিলাপ করতে থাকে এবং দৌড়ে পালায়। কমলাকান্তের দৃষ্টিতে এদেশের মাটিতে পলিটিক্সের প্রথম বাস্তবতা এটাই। এই পলিটিক্স চাটুকারের পলিটিক্স, পদলেহনের পলিটিক্স। কমলাকান্ত এই পলিটিক্সকে কুকুর জাতীয় পলিটিক্স বলেছেন। এভাবেই কমলাকান্ত পলিটিক্স নিবন্ধ লেখার জন্য প্রথম রসদ সংগ্রহ করেন। একেই বলে কুকুরের মতো পালানোর হীন পলিটিক্স বা রাজনীতি। কমলাকান্তের দৃষ্টিতে এদেশের মাটিতে দ্বিতীয় বাস্তব রাজনৈতিক অভিজ্ঞতা একটি বিশাল দেহের ভীষণ শিংওয়ালা বৃষ বা ষাঁড়। ষাঁড়টি শিবে কলুর 3টি বলদের সমস্ত খাবার বলপূর্বক আত্মসাৎ করতে থাকে। বলদ 3টি ফ্যাল ফ্যাল করে ষাঁড়ের দিকে তাকিয়ে আছে। বলদ 3টি অসহায়। এমন দৃশ্য দেখে শিবে কলুর বউ ষাঁড়ের উদ্দেশ্যে গালাগাল বর্ষণ করে, ষাঁড়কে গোভাগাড়ে যাওয়ার পরামর্শ দেয়। একখণ্ড বাঁশ নিয়ে ষাঁড় তাড়াতে কাছাকাছি পৌঁছে যায়। ষাঁড়টি ভীষণ শিং নেড়ে জানিয়ে দেয়, বেশি দূর অগ্রসর হলে হৃৎপিণ্ডে শিং ঢুকিয়ে দেবে। শিবে কলুর বউ প্রাণ হাতে নিয়ে ঘরের ভিতর প্রবেশ করে। ষাঁড় সমস্ত খাবার লুটে পুটে খায়, তারপর হেলে দুলে নিজের পথে আপন মনে প্রস্থান করে। কমলাকান্ত বুঝেছেন এটাও পলিটিক্স। এটা ষাঁড়ের বল প্রয়োগের পলিটিক্স। এখানে ষাঁড় শক্তিমান পলিটিশিয়ান, আর শিবে কলুর বউ বাংলা তথা ভারতের অসহায় দুর্বল রাজনীতিবিদদের প্রতিনিধি। এদের একটা ষাঁড় তাড়ানোর সাহস নেই, দেশ রক্ষা করা তো দূরের কথা। এই দুটি বাস্তব উদাহরণের প্রেক্ষাপটে কমলাকান্ত চক্রবর্তীর স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাই তিনি পলিটিক্সকে 2টি শ্রেণীতে বিভাজন করে নামকরণ করেছেন কুকুর জাতীয় পলিটিক্স এবং বৃষ জাতীয় পলিটিক্স। এমন শ্রেণী বিভাজনে পলিটিশিয়ানরা কমলাকান্তকে আক্রমণ করবেন কিনা আলোচকের জানা নেই। কমলাকান্ত মনে করেন বিসমার্ক ও গর্সাকভ বৃষ বা ষাঁড় জাতীয় পলিটিশিয়ান। ইতিহাসে এই বল প্রয়োগের রাজনীতির বহু প্রমাণ রয়েছে। আর অপরপক্ষে
তুলসী থেকে আরম্ভ করে প্রতীকী চরিত্র আমাদের দেশের রাজা মুচিরাম রায় বাহাদুর সহ এদেশের অন্যান্যদের কুকুর জাতীয় পলিটিশিয়ান বলেছেন। ঐতিহাসিক ও সামাজিক ফলশ্রুতি থেকে এর প্রমাণ পাওয়া যায়। কমলাকান্তের সিদ্ধান্ত অভ্রান্ত। এরূপ সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে কমলাকান্তের ঐতিহাসিক বাস্তব জ্ঞান কাজ করেছে। তিনি কখনো ব্যর্থ সমালোচনা করেন না। কমলাকান্ত চক্রবর্তী উদাহরণ দেওয়ার পূর্বে অখণ্ড বাংলা তথা অখণ্ড ভারতের পলিটিশিয়ানদের হিত উপদেশ দিয়েছেন। এই মহৎ হিত উপদেশ কিন্তু বিদ্রূপের উপদেশ, সত্য হলেও হজম করা কঠিন। এই উপদেশ বর্তমান ও ভবিষ্যতের জন্য বাংলা তথা ভারতের ক্ষেত্রে উপযুক্ত। তার মতে এদেশের মাটিতে পলিটিক্সের বীজ থেকে পলিটিক্স বৃক্ষ জন্মাতে পারে না। এদেশের পলিটিশিয়ানদের কোনো পলিটিক্স নেই, যদি থাকে তবে তা হীন বল চাটুকার পদলেহনের পলিটিক্স মাত্র। এটাই কমলাকান্তের মতে এদেশের পলিটিশিয়ানদের পলিটিক্সের মূল্যায়ন। ডিয়ার সত্যিমণ্ডলী, এই আলোচকের উপর ক্ষুণ্ণ হবেন না। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত চক্রবর্তী সদর্পে আফিং খেলেও সজ্ঞানে যা যা বলেছেন সেটাই আমি এই আলোচনায় উল্লেখ করছি মাত্র। নিবন্ধটির প্রাসঙ্গিকতা আছে কিনা সে বিচারের দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম। কমলাকান্ত মনে করেন এদেশের পলিটিশিয়ানরা ভীরু, কাপুরুষ, অস্তিত্ব ও আত্মরক্ষায় অক্ষম। এমনকি নিজের দেশ, নিজের সংস্কৃতি, নিজের সমাজ, রাষ্ট্র, ধর্ম রক্ষায় এরা অপদার্থ। এখানে বাঙালি তথা ভারতীয়দের প্রতীকী চরিত্র রাজা মুচিরাম রায় বাহাদুর সেই কুকুর জাতীয় পলিটিশিয়ানদের প্রতিনিধি। কারণ দ্বাদশ শতাব্দীর শেষ ও ত্রয়োদশ শতাব্দীর শুরুতে মাত্র সপ্তদশ অর্থাৎ 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে তুর্কি নেতা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি অখণ্ড বাংলা জয় করে নিয়েছিল। সময়টা ছিল 1203 খ্রিস্টাব্দ। বখতিয়ার খিলজি বাংলার শাসক লক্ষণ সেনকে পরাজিত করেন। বাংলা থেকে সেন বংশের রাজত্ব নিশ্চিহ্ন হয়। লক্ষণ সেন ভয়ে পালিয়ে যায়। এত কোটি বাঙালি 17 জন অস্ত্রধারী অশ্বারোহীকে রুখে দিতে সাহস করেনি। বাঙালি তথা ভারতবাসী অস্তিত্ব রক্ষা রাজনীতি না শিখে কেবল হীন ক্ষুদ্র জীবিকা হিসাবে রাজনীতিকে গ্রহণ করেছে। বাংলায় তুর্কি শাসনের সূত্রপাত ঘটে। শুরু হয় অত্যাচার, লুটপাট, অগ্নিসংযোগ। বখতিয়ার খিলজি ধ্বংস করেন হিন্দুর মন্দির, বৌদ্ধ বিহার, হিন্দু ধর্মের নিদর্শন, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার, মূল্যবান নথিপত্র, হাতে লেখা বহু পুস্তকের পাণ্ডুলিপি। নির্মমভাবে চলতে থাকে হত্যা, নারী নির্যাতন, ধর্ষণ, ধর্মান্তরীকরণ প্রভৃতি। বখতিয়ার খিলজি মনুষ্যত্বহীন তুর্কি তাণ্ডবে বাংলা নিরাপত্তাহীনতায় ভোগে। প্রায় 100 বছর বাংলায় অন্ধকার যুগ নেমে আসে। অনতিবিলম্বে তুর্কিরা সারা ভারতে সাম্রাজ্য বিস্তার করে এবং পাশবিক শাসন প্রতিষ্ঠা করে। সমসাময়িক বহু ঐতিহাসিক তথ্য থেকে সেই কলঙ্কিত ইতিহাস জানা যায়। তার পরের ইতিহাস তুর্কি পাঠান মোগলদের ইতিহাস। তবে অল্প কয়েকজন ভারত তার পরের ইতিহাস তুর্কি পাঠান মোগলদের ইতিহাস। তবে অল্প কয়েকজন ভারতের সাহসী শাসক চেষ্টা করেছেন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে। তাতে কোনো ফল হয়নি। ভারতের শাসক তথা পলিটিশিয়ানরা দেশ রক্ষার জন্য যা যা করেছেন সেটা কোনো কাজের পলিটিক্স নয়। এদেশের পলিটিক্স ভীরুতা ও চাটুকারিতার পলিটিক্স মাত্র। এরপর এসেছে ইংরেজ। সবাই মিলে এদেশের সমাজ, রাষ্ট্র, শিক্ষা, সংস্কৃতি, ধর্মকে চটকে দিয়ে গেছে। আর আমাদের পলিটিশিয়ানদের আস্ফালনের অক্ষম তর্জন গর্জন ছাড়া কিছুই নেই। আছে শুধু পলিটিক্সকে জীবিকার উৎস হিসাবে গ্রহণ করে বেঁচে থাকার হীন অপকৌশল। সেই ট্র্যাডিশন আজও একইভাবে চলছে কিনা সত্রীমণ্ডলীকে একটু ভাবতে অনুরোধ করব।
এই মহান গণতান্ত্রিক শাসনতন্ত্রে আজও এই দুই শ্রেণীর পলিটিক্স বিদ্যমান, আর আমরা তার মহান স্থাপক। তাই কমলাকান্ত সপাটে ঠাস ঠাস থাপ্পড় বসিয়ে বলেছেন, আমাদের দেশের পলিটিশিয়ানদের একটাই পলিটিক্স, জয় রাধে কৃষ্ণ, ভিক্ষা দাও গো গান গাওয়ার রাজনীতি। এতে বাস্তব রাজনীতি হয় না। দুহাত তুলে রাধা কৃষ্ণ ভজনা করে আত্মরক্ষা ও অস্তিত্ব রক্ষা করা অসম্ভব। এ দুটি হাত শক্ত করে প্রতিরোধ গড়ে তুলতে হয়, সাহস অবলম্বন করতে হয়। এই হীন দুর্বল পলিটিক্সে কিছু হয় না। তাই আজও আমাদের দেশের মাটিতে অস্তিত্ব ও আত্মরক্ষার সঠিক পলিটিক্স বৃক্ষের বীজ অঙ্কুরিত হয়নি। হয়েছে কিনা যারা শুনছেন তারা উত্তরটা দেবেন আশা করি। আলোচনার উপসংহারে অতীত ও বর্তমান থেকে অতিরিক্ত আরও কিছু উদাহরণ নেব, যাতে পলিটিক্স নিবন্ধটির মর্মার্থ স্পষ্ট হয়। এই পলিটিক্যাল অদূরদর্শিতার জন্য অখণ্ড বাংলা তথা অখণ্ড ভারত ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে। কাশ্মীরের হিন্দু পণ্ডিতরা নিধন হলে এবং বিতাড়িত হলে আজও আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হতে পারিনি, প্রতিরোধ করতে শিখিনি, প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষায় দুহাত তুলে জয় রাধে কৃষ্ণ, ভিক্ষা দাও গো গান গেয়ে চলেছি। এতে অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়। সে পলিটিক্স আমরা বাঙালি তথা ভারতবাসী শিখিনি বা শিখতে চাইনি। তবে শিখেছি চাটুকারিতার রাজনীতি, পদলেহনের রাজনীতি, শক্তি অর্জনের পলিটিক্স আজও আমাদের কাছে অধরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ তাঁর লিপিকা গ্রন্থের কর্তার ভূত গল্পে দেশবাসীর অকেজো পলিটিক্সকে তীব্র বিদ্রূপ করেছেন। কারণ এদেশের পলিটিশিয়ান তথা সমাজ শিরোমণি চূড়ামণির দল শক্তির দ্বারা বর্গীয় আক্রমণ প্রতিহত করতে পারেনি। তাই তারা হরির নাম শুনিয়ে বর্গী তাড়াবে ঠিক করেছেন। এটা কোনো রাজনীতি নয়, এটা অস্তিত্বহীন আত্মহত্যার সমান। রবীন্দ্রনাথের সমসাময়িক কালের যুক্তিবাদী লেখক আবুল ফজল ধর্ম ও ধর্মনিরপেক্ষতাকে তীব্র আক্রমণ করেছেন। তিনি ধর্মনিরপেক্ষতাকে সোনার পাথর বাটির সাথে তুলনা করেছেন। আজও ধর্ম ও ধর্মনিরপেক্ষতা অখণ্ড ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক আত্মহনন উৎসব। আবুল ফজলের প্রবন্ধ মানবতন্ত্র। এ প্রসঙ্গে ব্রিটিশ নাট্যকার জি বিষয়ের একটি উক্তি স্মরণ করা যেতে পারে, যার ঈশ্বর স্বর্গে থাকেন সেই ব্যক্তি থেকে সাবধান থাকা দরকার। বিওয়্যার অব দ্য ম্যান হুজ গড ইন দ্য স্কাইজ। ভারতীয় জাতীয়তাবাদের প্রকৃত জনক স্বামী বিবেকানন্দ অস্তিত্ব ও আত্মমর্যাদা রক্ষার উপর জোর দিয়েছেন। তিনি আদর্শ ধর্ম ও রাজনীতির মধ্যে সুষম সম্পর্ক স্থাপনের জন্য যুব সমাজকে উদ্বুদ্ধ করেছেন। হাত তুলে নয়, হাত শক্ত করে অস্তিত্ব রক্ষার অধিকার অর্জন করতে হয়। তাই তিনি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ধর্মচিন্তা সর্বকালের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী রাজনৈতিক আন্দোলনের সূতিকাগৃহ। কেবল আচার আচরণের ধর্ম কখনো ধর্ম নয়। আত্মার অস্তিত্ব রক্ষায় শক্তিমানের রাষ্ট্রীয় ধর্মই আদর্শ পলিটিক্স। আচার আচরণের ধর্মের অঙ্গমাত্র। স্মরণে রাখা প্রয়োজন, কমপক্ষে ৪-৫ হাজার বছর পূর্বে রামায়ণ মহাভারত তথা শ্রীমদ্ ভাগবত গীতায় ন্যায্য শক্তির দ্বারা অস্তিত্ব ও আত্মরক্ষার কথা বলা হয়েছে। হীন চাটুকার পদলেহনের রাজনীতির কথা বলা হয়নি। শ্রীকৃষ্ণ কোথাও বলেননি যে অস্তিত্ব রক্ষার কথা ভুলে গিয়ে দুহাত তুলে সর্বদা তার নাম কীর্তন করা হোক।
তিনি তাকে সর্বদা স্মরণ করতে বলেছেন ঠিক, কিন্তু অর্জুনকে অস্তিত্ব ও আত্মরক্ষার জন্য গীতার মহৎ জ্ঞান বিতরণ করেছেন। একেই বলে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। চার্লস ডারউইন আজ থেকে ১৫০ শতাধিক বছর পূর্বে ১৮৫৯ খ্রিস্টাব্দে তার অন দ্য অরিজিন অফ স্পেসিস গ্রন্থে এই অস্তিত্ব রক্ষার জন্য যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছেন। ডারউইন যখন তার গ্রন্থ প্রকাশ করেন তখন বঙ্কিমচন্দ্রের বয়স ২১ বছর। বঙ্কিমচন্দ্র ১৮৫৮ খ্রিস্টাব্দে ২০ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিএ পাস করেন। তাই বঙ্কিমচন্দ্র অবশ্যই ডারউইনের এই গ্রন্থ বিষয়ে যথেষ্ট আগ্রহী ছিলেন। বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী বঙ্কিমচন্দ্র পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানে যেমন সুপণ্ডিত ছিলেন, তেমনি দেশীয় দর্শনে তার অগাধ পাণ্ডিত্য ছিল। তাই তিনি অস্তিত্ব রক্ষার শক্তিশালী দেশীয় রাজনীতির কথা বলেছেন, চাটুকার পদলেহনের রাজনীতির কথা বলেননি। চন্দ্রগুপ্ত মৌর্য ও চাণক্যের রাজনীতিতে আদর্শ অস্তিত্ব রক্ষার কথা বলা হয়েছে। চাণক্য হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত, কিন্তু তিনি হিন্দু ধর্মকে কেবল আচার আচরণ ও অন্ধ ঈশ্বর বিশ্বাসে সমর্পণ করেননি, তিনি অস্তিত্ব রক্ষা রাজনীতি ও অর্থনীতির প্রবক্তা। যাই হোক, ঐতিহাসিক বাস্তব উদাহরণের অভাব নেই। ধর্ম এবং অস্তিত্ব রক্ষা রাজনীতি এক নয়, তবু আজও আমরা বাঙালি তথা ভারতবাসী অক্ষম চাটুকা রাজনীতি করে চলেছি। কিন্তু আধুনিক তথা বর্তমান ভারতে আমরা ভারতবাসী অস্তিত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ পলিটিক্স শিখিনি, হীন রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারেনি। তাই আমাদের দেশে আজও অস্তিত্ব রক্ষার পলিটিক্সের বীজ থেকে কোনো আদর্শ পলিটিক্স বৃক্ষের জন্ম হয়নি। কবে হবে তা নিশ্চিত করে বলা কঠিন। আজও আমরা পলিটিক্সকে সমাজ, রাষ্ট্র, সংস্কৃতি ও ধর্ম রক্ষায় ব্যবহার করি না। আমরা ক্ষুদ্র, তুচ্ছ, হীন জীবিকা অর্জনের পলিটিক্স হিসাবে গ্রহণ করেছি। আমাদের মনে রাখতে হবে, বঙ্কিমচন্দ্রের পলিটিক্স নিবন্ধটি বিশেষ ব্যঞ্জনাধর্মী রচনা। চরম বাস্তবতাকে বোঝাতে তিনি এই শ্লেষ ব্যবহার করেছেন। কমলাকান্তের মুখ থেকে উদ্ধৃত অংশটিতে এই শ্লেষ প্রকট হয়েছে, যাকে ইংরেজিতে বলে এপিগ্রাম। এই তীব্র বিদ্রূপ আমাদের দেশের তথাকথিত পলিটিশিয়ানদের অর্ধচন্দ্র দিয়েছে, কিন্তু তাতেও তাদের সত্যিকারের আত্মরক্ষার পলিটিক্সের চৈতন্য হয়নি। আলোচনার শেষ পর্যায়ে কবিগুরু রবীন্দ্রনাথের একটি গানের কথাগুলি প্রাসঙ্গিক হিসাবে উদ্ধৃত করছে। আজি এ ভারত লজ্জিত হে, হীনতা পঙ্কে মজ্জিত হে, নাহি পৌরুষ নাহি বিচারণা, কঠিন তপস্যা সত্য সাধনা, অন্তরে বাহিরে ধর্মে কর্মে সকলই ব্রহ্ম বিবর্জিত হে, ধিকৃত লাঞ্ছিত পৃথ্বী পরে, ধূলি বিলুণ্ঠিত সুপ্তি ভরে, রুদ্র তোমার নিদারুণ বজ্রে, করতারে সহসা তর্জিত হে, পর্বতে প্রান্তরে নগরে গ্রামে, জাগ্রত ভারত ব্রহ্মের নামে, পুণ্যে বীর্যে অভয়ে অমৃতে, হইবে পলকে সজ্জিত হে। এখানে রবীন্দ্রনাথ হীনতা ও অক্ষমতা দূর করে, সকল সুপ্তি দূর করে ঐক্যবদ্ধ শক্তিশালী ভারতের জন্য সজ্জিত হতে আহ্বান জানিয়েছেন। কিন্তু আমরা বাঙালি, আমরা ভারতবাসী হীন রাজনীতি ভালোবাসি। তাই রবীন্দ্রনাথ তীব্র বিদ্রূপ করে বলেছেন, পরের চোখে ধুলো নিক্ষেপ করাই আমাদের পলিটিক্স এবং নিজের বাকচাতুর্যে নিজের প্রতি ভক্তিবিহ্বল হয়ে ওঠাই আমাদের জীবনের উদ্দেশ্য। এখন আসুন বাস্তববাদী স্পষ্টভাষী কমলাকান্ত চক্রবর্তীকে শ্রদ্ধা জানিয়ে আর একবার কমলাকান্তের অব্যর্থ কথাটি স্মরণ করি। দুই রকমের পলিটিক্স দেখিলাম,
এক কুকুর জাতীয় আর এক বৃষ জাতীয়।